এখন যদি তুমি কোনো কারণে খারাপ করো তাহলে দুইটা চান্স, তুমি ভবিষ্যতে ভালো করতে পারবা না এটা বলবো না, কিন্তু তোমার ভবিষ্যতে ভালো করার রাস্তাটা কঠিন হবে এবং তোমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু তুমি যদি এক্সিস্টিং স্টেজকে খুব ভালোভাবে অর্জন করতে পারো তাহলে পরবর্তী ধাপগুলো তোমার জন্য সহজ হবে। এক্ষেত্রে খুব সিম্পলি তোমাদেরকে ইন্টারমিডিয়েটে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, আর এই ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে না, ঠিক না? ক্লাস মাঝে মাঝে আসলেও হবে, মাঝে মাঝে মিস করলেও হবে, তাহলে খুব ভালো রেজাল্ট করা যায়। এটাই তো অতীত থেকে আমরা শিখে এসেছি, কি বলো তোমরা? না, তাহলে প্রথম শর্ত হচ্ছে তোমাদেরকে অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে। সেকেন্ড হচ্ছে ক্লাসে এসে শুধু ওই যে ফার্স্ট বেঞ্চার অথবা ব্যাক বেঞ্চার, এই বেঞ্চারের হিসাব নিকাশ না করে তোমাকে মনোযোগের সাথে ক্লাস করা এবং ক্লাসে শিক্ষক যা পড়ায় সেটাকে নোট করার জন্য সর্বাত্মক চেষ্টা করবা। এরপরে তোমার নিয়মিত যে স্টাডি রয়েছে, তুমি বাসায় গিয়ে হোমওয়ার্ক অথবা যেখানে তুমি লাইব্রেরিতে পড়তে পারো, যেখানে পড়তে পারো, কন্টিনিউয়াসলি তোমাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে, পড়াশোনা করতে হবে। এরপরে বাংলাদেশে যেটা আমি দুর্ভাগ্য বলবো যে মুখস্থ নির্ভর একটা পড়ার দিকে আমাদেরকে ধাবিত করা, অথবা আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটা অনেকটা হচ্ছে মুখস্থ নির্ভর অথবা প্রসেস ওরিয়েন্টেড। এখানে যারা খুব ভালো মুখস্থ করতে পারে তাদের যদি ক্রিয়েটিভিটি একটু কমও থাকে তারাও খুব ভালো রেজাল্ট করে ফেলে, তারাও খুব গোল্ডেন এ প্লাস পেয়ে যায়। তো এই জায়গায় তোমরা এই প্রসেস বা এই বাস্তবতাকে মেনে নিয়ে কিছু বিষয় তোমাদেরকে মুখস্থ করতে, অথবা তোমার কিছু সাবজেক্ট থাকবে যেটা হয়তো অন্য কম্পারেটিভলি 10টা সাবজেক্টে একটা বা দুইটা সাবজেক্ট থাকে যেটা একটু কঠিন মনে হয়, অথবা যেটা তুমি ক্যাচ করাটা তোমার জন্য আয়ত্ত করাটা একটু কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রতি পরামর্শ হবে, যেটা আমারও হয়তো, আমি তখন বড় ভাইদের কাছে, দায়িত্বশীলদের কাছে পরামর্শ চাইলাম, ভাই কি করতে পারি? তখন তারা পরামর্শ দিয়েছিলেন যে তুমি যখন ভোররাত হবে অর্থাৎ ফজরের নামাজের আগের যে মুহূর্তটা থাকে সে সময় উঠার চেষ্টা করবে, রাতে আগে ঘুমিয়ে যাবা এবং ওই সময় উঠে তুমি একটু নামাজ পড়বা 2 রাকাত, আল্লাহর কাছে দোয়া করবা। এরপর ওই সময় তুমি তোমার ওই কঠিন সাবজেক্ট বা যে বিষয়টা তোমার মুখস্থ কম হয় ওইটা পড়ার চেষ্টা করবা, দেখবা তোমার ভালো একটা বেনিফিট পাবা। আলহামদুলিল্লাহ আমি এটা ট্রাই করেছিলাম এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। তোমাদের জন্য একই পরামর্শ, তোমার যে সাবজেক্টটা কঠিন মনে হবে অথবা মুখস্থ হতে চাইবে না সেই সাবজেক্টটা তুমি ভোররাতে এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবা। এরপর হচ্ছে রিভাইজ দিবা, যে কোনো বিষয় যত বেশি রিভাইজ করতে পারবা তোমার পরীক্ষার হলে বা পরীক্ষাতে ভালো রেজাল্ট করাটা ইজি হয়ে যায়। আর সর্বশেষ ভালো রেজাল্টের জন্য যেটা পরামর্শ দিব, আল্লাহ তাআলার কাছে বা তোমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করবা, পিতামাতার কাছে দোয়া চাইবা, যারা গার্ডিয়ান রয়েছে, শিক্ষক রয়েছে তাদের কাছে দোয়া চাইবা যে আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি। এক্ষেত্রে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন অ্যাডমিশন টেস্ট দিব ইউনিভার্সিটিতে, তো তখন এক ভাইয়েরা আমাদেরকে এসে এইভাবে বিভিন্ন মোটিভেশন দিলেন দায়িত্বশীলদের পক্ষ থেকে। মোটিভেশন দিয়ে তিনি লাস্টে বলতেছেন যে তুমি পড়বা, সর্বোচ্চ চেষ্টা করবা, পাশাপাশি রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা। তো দোয়ার মধ্যে একটা বিষয় উনি শিখিয়ে দিলেন যে এভাবে দোয়া করবা, আল্লাহ আমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই আপনার কি কোনো ক্ষতি আছে? তো যদি ক্ষতি না থাকে তাহলে আপনাকে অবশ্যই আমাকে চান্স পাওয়াইতেই হবে। দেখো এটা তোমাদের কাছে হাসির মতো মনে হইতে পারে, কিন্তু এখানে একটা আবেগ জড়িত আছে, একটা ইমোশন জড়িত আছে। আমরা আমাদের রবের কাছে, সৃষ্টিকর্তার কাছে মন খুলে প্রাণ খুলে অনেক কিছু বলতে পারি। আল্লাহ কখনো এমন হয় না যে বান্দা তার কাছে কোনো কিছু চাচ্ছে, একটু শিশু সুলভ আচরণের মধ্য দিয়ে চাচ্ছে, একটা আবেগময় পরিবেশের মধ্য দিয়ে চাচ্ছে, আল্লাহ কখনো থামিয়ে দেয় না। বরং যত দোয়া তুমি আল্লাহর কাছে করবা হাদিসের ভাষ্য অনুযায়ী সেটা অবশ্যই কবুল হয়। কিছু জিনিস তোমাকে ইনস্ট্যান্ট আল্লাহ তাআলা দিবেন, কিছু জিনিস তোমাকে অল্টারনেটিভ দিবেন, যে এই জিনিসটা দিবেন না, বাট তোমাকে অল্টারনেটিভ আল্লাহ তাআলা আরেকটা জিনিস দিবেন। অথবা তোমাকে যদি সেই জিনিস নাও দেয় আল্লাহ তাআলা সেই পরিমাণ ক্ষতি থেকে, পৃথিবীতে তোমাকে চলতে ফিরতে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়, আল্লাহ তাআলা হয়তো সেই ক্ষতি থেকে কোনো একটা জায়গায় আমাদেরকে বাঁচিয়ে দিবেন। আর যদি দুনিয়াতে তোমাকে দোয়ার কোনো কিছু নাও দেন, মনে রাখবা কাল কিয়ামতের মাঠে বা পরকালে আল্লাহ তাআলা অবশ্যই সেটা তোমাকে দিবে। এই জন্য দোয়া করার ক্ষেত্রে কেউ কখনো কার্পণ্য করবা না। তাহলে আমরা ভালো রেজাল্ট তোমাদের কাছে প্রত্যাশা করি। সেকেন্ড যেটা, তোমরা তোমাদের এই একাডেমিক লাইফ শেষে প্রফেশনাল একটা লাইফে যেতে হবে। এই প্রফেশনাল লাইফে কিন্তু হাজারো পেশার কোনো অভাব নাই। তুমি যদি সিরিয়াল করো যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, এরপর আইনজীবী, বিচারপতি, এভাবে যদি সিরিয়াল করতে থাকো তুমি কখনো শেষ করে লিখে শেষ করতে পারবা না। এটা বাংলাদেশে হোক, ওয়ার্ল্ড পার্সপেক্টিভ হোক, হাজার হাজার পেশা। এখন তুমি কোনটাতে যাবা, তুমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাও সেটা ডিপেন্ড করবে তোমার স্বপ্ন, তুমি কোথায় যেতে চাও, তোমার ঝোঁক প্রবণতা কোন দিকে আছে। একটা উদাহরণ দিই, বারাক ওবামাকে যখন ছোটবেলায় ক্লাসে এম ইন লাইফ রচনা লিখতে দেওয়া হয়েছে, তোমরাও তো এম ইন লাইফ রচনা লিখছো অনেকবার, ঠিক না? মুখস্থ করে লিখছো, আই ওয়ান্ট টু বি ডক্টর। ডক্টর হবা না কি হবা সেটা পরে দেখা যাবে, বাট আপাতত পরীক্ষা পাস করার জন্য ডক্টর হিসেবে এম ইন লাইফ হিসেবে রচনাটা খুব ভালো লিখছো এবং খুব ভালো মার্কসও পাইছো আশা করছি। তো
বারাক ওবামা যখন রচনা লিখতে যাবে এম ইন লাইফ, তিনি চিন্তা করলেন যে আমি কি হতে পারি। তখন ম্যাডামকে জিজ্ঞেস করলেন ক্লাসে অবস্থায়, সবাই লিখছে, ম্যাডাম পৃথিবীতে সবচেয়ে বড় কি স্বপ্ন আছে অথবা বড় কি এম ইন লাইফ রয়েছে যেটা অর্জন করতে পারলে আমি সবচেয়ে ভালো এম ইন লাইফ হিসেবে নিজেকে তৈরি করতে পারবো আর নিতে পারবো। তখন ম্যাডাম চিন্তা করে বলল, যেহেতু আমেরিকা হচ্ছে পৃথিবীর পরাশক্তি, পৃথিবীর সবার উপরে তার দাপট রয়েছে, যে কোনো যেভাবে হোক, কলোনিয়ালি হোক, নিও কলোনিয়ালিজম হোক, যে কোনো মাধ্যমে হোক, সে পৃথিবীতে তার পরাশক্তিকে স্টাবলিশমেন্ট করতে পারছে। তো তখন ম্যাডাম বলল যে তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো, এটা পৃথিবীর সবচেয়ে সেরা এম ইন লাইফ। তখন বারাক ওবামা সেখানে লিখলেন, আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস। এবং পরবর্তীতে তিনি যেটা করলেন যে আমেরিকার যত প্রেসিডেন্ট ইতিপূর্বে ছিল সবার বায়োগ্রাফি তিনি পড়লেন, সবার লাইফ স্টাইল তিনি পড়লেন, সবার একাডেমিক কি কোয়ালিফিকেশন ছিল সেটা তিনি পড়লেন, সবাই তার পার্টিকুলার জায়গায় কোথায় কোথায় স্কিল ছিল, এই সব কিছুকে তিনি একটা হলিস্টিক জায়গা থেকে স্টাডি করে নিজের জন্য করণীয় ঠিক করলেন। এবং তার প্রমাণ আমরা দেখেছি যে তিনি পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছেন। এজন্য তুমি তোমার স্বপ্নকে কোথায় নিয়ে যেতে চাও, তুমি নিজের ঝোঁক প্রবণতা কোন দিকে আছে, কোন দিকে তুমি মুভ করলে নিজের জন্য কমফোর্ট ফিল করো, সেটা বাছাই করেই তোমাকে সেদিকে যেতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। তোমাকে সার্বিক শুধুমাত্র এখন তুমি স্বপ্ন দেখলা, আমার আগে আমাদের স্যার বলেছেন আবুল কালাম, এপিজে আব্দুল কালামের উদাহরণ দিয়ে, যে স্বপ্ন হচ্ছে সেটা যেটা তোমাকে ঘুমাতে দিবে না, তোমাকে অল টাইম একটা প্রেরণা, একটা প্রেষণার মধ্য দিয়ে নিয়ে যাবে যে আমাকে আমার এই স্বপ্ন, আমার এই গোল অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আর একটা কাজ করতে হবে, লেগে থাকতে হবে। তুমি যখন একটা স্বপ্ন অথবা একটা প্রচেষ্টার মধ্যে অল টাইম লেগে থাকবা, মনে করবা যে একটা না একটা পর্যায়ে তুমি অবশ্যই সফল হবা। তোমার টমাস আলভা এডিসনের কাহিনী জানো, যিনি ছোটবেলায় ওনাকে শিক্ষক তার মায়ের কাছে চিঠি লিখেছিলেন যে আপনার সন্তান এতটাই অপদার্থ অথবা তার জ্ঞানের এতটাই স্বল্পতা, মেহেরবানি করে তাকে স্কুল থেকে নিয়ে যান, সে আমাদের স্কুলে পড়ার মতো যোগ্যতা নাই। অথচ সেই টমাস আলভা এডিসন পৃথিবীতে একটা চমক লাগানো কাজ করেছেন। আজকে যে বৈদ্যুতিক বাল্ব সেটা তিনি আবিষ্কার করেছেন। এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি 10,000 বারের বেশি প্রচেষ্টা করেছেন, প্রত্যেকবার ব্যর্থ হয়েছেন। এবং পরবর্তী তিনি বলেছেন প্রত্যেকটি ব্যর্থতা আমাকে আমার সফলতার দিকে ধাবিত করেছে এবং নতুন নতুন লেসন আমাকে দিয়েছে যাতে করে আমি চূড়ান্তভাবে সফল হতে পারি। এজন্য আমাদের পরামর্শ থাকবে যে তোমরা তোমাদের আলটিমেট জায়গাতে লেগে থাকা এবং স্বপ্নের পথে অবিচল হেঁটে যাওয়া। পারবা না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আসো যে ভাই তো এগুলো তো আমরা সবই করতে পারি, ছাত্র শিবিরের আয়োজনের কি দরকার, ছাত্র শিবিরের এত কিছু বলার কি প্রয়োজন? এটা তো আমার শিক্ষকরাও বলে, আমার বাবা মাও বলে, আমিও জানি, সবাই জানি। তাহলে ছাত্র শিবিরের এখানে করণীয় কি? ছাত্র শিবির তোমাকে কিছু হোপ, স্বপ্ন জাগিয়ে দিবে। মানুষ সবসময় স্বপ্নের ভিতরে একটা দোলাচলের মধ্যে থাকে, একটা উত্থান পতনের মধ্যে থাকে। মানুষের লাইফটা সবসময় একটা স্ট্যাটিক ওয়েতে চলে না, এটা একটা ডাইমেনশনাল ওয়েতে চলে। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের এই ডাইমেনশনটা চেঞ্জ হয়, উত্থান পতন হয়। তো ছাত্র শিবির তোমাকে সেই স্বপ্নটা ধরে রাখতে, তুমি যেন মোটিভেটেড থাকো, তোমার ভিতরে যেন একটা বুস্ট আপ হয়, পিছন থেকে তোমাকে শক্তি যোগায়। ছাত্র শিবির নানান আয়োজনের মধ্য দিয়ে সেই কাজগুলো করে থাকবে। এরপরে তোমাকে একটা গাইডলাইন দিবে, বাস্তবিক অর্থে তুমি আসলে সেখানে কিভাবে যেতে পারো, একটা স্টেপ থেকে এক স্টেপ কিভাবে যাবা, তুমি বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাবা। আমার এখনো মনে আছে ছাত্র শিবিরের ভাইয়েরা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দেব তার আগে গাইডলাইন দিতেন এবং অল টাইম আমাদের পিছনে লেগে থাকতে একটা ব্রিজিং সিস্টেমের মধ্য দিয়ে যে তোমাকে এখানে চান্স পেতে হবে এবং যা যা প্রস্তুতি প্রয়োজন সেটা আমাদেরকে করতেন। এবং ছাত্র শিবির তোমাকে শুধু ছাত্র জীবনেই না, তুমি যখন প্রফেশনাল লাইফে যাবা সেখানেও তোমাকে একটা গাইডলাইন দিবে, তুমি কোন প্রফেশনে যাবা, কোন প্রফেশনে গেলে সবচেয়ে ভালো করতে পারবা। এবং সেই প্রফেশনে আমাদের যারা এক্সপার্ট রয়েছে, আমাদের যারা অ্যালামনাই রয়েছে, আমাদের যারা সাবেক রয়েছে, তাদের সাথে তোমাদের একটা ব্রিজিং ছাত্র শিবির করে দিতে পারে। এরপর হচ্ছে আমরা বিভিন্ন ট্রেনিং এবং বিভিন্ন প্রজেক্টের মধ্য দিয়ে, বিভিন্ন স্টেপস গ্রহণের মধ্য দিয়ে মূলত তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। এবং মনে করবা ছাত্র শিবির স্কুল লাইফ, একজন ছাত্রের স্কুল লাইফ থেকে শুরু করে তার বিশ্ববিদ্যালয় এবং একাডেমির টোটাল লাইফ নিয়েই ছাত্র শিবির কাজ করে থাকে। এখন আসো, আমাদের পিতামাতাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার সন্তানের কাছে কি চান, পিতামাতা বলবে যে আমি আমার সন্তানের কাছে একটা A+ চাই, আর কিচ্ছু চাই না। তো বলা হলো যে আপনার সন্তান যদি সমাজের সবচেয়ে নষ্ট হয়ে যায়, পিতামাতা বলবে নষ্ট হোক আর জাহান্নামে যাক, আমার কোনো আপত্তি নাই, আমি আমার সন্তানের কাছে শুধু একটা A+ চাই। আমি কি রাইট বলছি না রং বলছি? রাইট বলি না, রং বলছি। একটা পিতামাতা তুমি খুঁজে পাবা না তিনি বলবে যে আমার সন্তান অমানুষ হয়ে যাক, আমার সন্তান নষ্ট হয়ে যাক, আমার সন্তান জাহান্নামে যাক, কিন্তু আমি A+ চাই। এটা কোনো পিতামাতা বলবে না। প্রত্যেকটা পিতামাতা আগে এটা এনশিওর করবে যে আমার সন্তান একজন মানুষের মতো মানুষ হোক, এটা আমি চাই।
এরপরে তোমার ভালো রেজাল্ট, তোমার ভালো সবকিছু অর্জন পিতামাতাকে অনেক বেশি সম্মানিত করবে। এজন্য ছাত্র শিবির তোমার এই ভালো রেজাল্ট, দুনিয়ার ভালো অর্জনের পাশাপাশি তার চেয়ে বেশি কিছু চায়, বেশি কিছু দিতে চায়। সেক্ষেত্রে তোমাকে সততা শিক্ষা দিবে, কিভাবে সৎ হতে হয়, তুমি কিভাবে এই সমাজকে লিড করবা, দক্ষতা, তোমাকে সেই দক্ষতাগুলো বিভিন্ন নানান